আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছেন। তেহরানে অনুষ্ঠিত 40তম আন্তর্জাতিক ইসলামিক ইউনিটি কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ মতপার্থক্য থাকলেও কোনো মুসলিম দেশের ভূখণ্ড অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করা উচিত নয়। তার এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। এদিকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি তেহরান সফরে যাচ্ছেন। সফরে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। আঞ্চলিক উত্তেজনা কমানো এবং কূটনৈতিক যোগাযোগ জোরদারে কাতারের এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল জাজিরাকে বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনায় অর্থনৈতিক ও সামরিক দুই ধরনের চাপই কার্যকর। তিনি আরও জানিয়েছেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছতে তিনি তাড়াহুড়ো করছেন না, ফলে যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালীতে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে, অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে একটি ট্যাঙ্কারে আগুন ধরে যায়। গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল নিয়ে আগে থেকেই উদ্বেগ রয়েছে। নতুন এই ঘটনার ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে আশঙ্কা আরও বাড়তে পারে। লোহিত সাগরে ইয়েমেনের আল মাখা উপকূলে ড্রোন তৈরির সরঞ্জাম বহনকারী একটি নৌযান জব্দের দাবি করেছে ইয়েমেনের নৌবাহিনী। দেশটির নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী বুধবার সন্ধ্যায় আটক করা ধাও নৌযানটিতে হুথিদের জন্য ড্রোন তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ছিল। এসব সরঞ্জাম ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি পাচার করে হুথিদের কাছে পাঠাচ্ছিল বলে দাবি করেছে ইয়েমেনের সরকারপন্থী সূত্র। এর কয়েক ঘণ্টা পর আন্তর্জাতিক নৌপথের কাছাকাছি দ্বীপগুলোর দিকে এগিয়ে আসা হুথিদের 5টি নৌযানের উপর গুলি চালানোর কথাও জানিয়েছে সরকারপন্থী সামরিক সূত্র। তাদের দাবি, হামলার মুখে নৌযানগুলোর উত্তর দিকে হোদেইদার দিকে সরে যায়। এ সময় একটি গোয়েন্দা ড্রোনও ভূপাতিত করার দাবি করা হয়েছে। আল মাখা উপকূল এখন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুথিদের চলমান সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ সংঘর্ষস্থলে পরিণত হয়েছে। হুথিদের হামলার কারণে সম্প্রতি মাখা বন্দরেও কার্যক্রম স্থগিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি আরও জোরদার হওয়ার ইঙ্গিত মিলেছে। ইউএস নেভাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট 7 মাসের বেশি সময়ের জন্য মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এটি জাপান ভিত্তিক ইউএসএস জর্জ ওয়াশিংটনকে প্রতিস্থাপন করবে। রণতরীটির সঙ্গে থাকবে এর স্কট জাহাজ ও ক্যারিয়ার এয়ার উইং 11। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রভাব পড়েছে হরমুজ প্রণালীর নৌ চলাচলেও। কেপলারের তথ্য অনুযায়ী বুধবার জাহাজ চলাচল মঙ্গলবারের তুলনায় কিছুটা বাড়লেও তা এখনও গত 10 দিনের গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে সাগরে ঝাঁপ দেওয়ার ঘটনায় এক নাবিক এখন শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হয়েছেন। চলতি মাসে ঘটে যাওয়া এই ঘটনায় নাবিকের স্ত্রী দাবি করেছেন এটি ছিল আত্মহত্যার চেষ্টা। তবে মার্কিন নৌবাহিনী ওই নাবিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। মার্কিন সংবাদ মাধ্যম এমএস নাও এর পর্যালোচনা করা নথি অনুযায়ী ওই নাবিকের বিরুদ্ধে ম্যালিঙ্গারিং বা ইচ্ছাকৃতভাবে অসুস্থতার ভান করার অভিযোগ এবং অনুমতি ছাড়া দায়িত্বে অনুপস্থিত থাকার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার বেতনের অর্ধেক পর্যন্ত কেটে নেওয়া হতে পারে। নাবিকের স্ত্রী এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন, মানসিক সহায়তা প্রয়োজন এমন মানুষের সঙ্গে নৌবাহিনীর এমন আচরণ করা উন্মাদনাপূর্ণ। তার প্রশ্ন, আত্মহত্যার চেষ্টার মতো একটি ঘটনায় কেন শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে? এ বিষয়ে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, প্রতিটি নাবিকের কল্যাণ নিশ্চিত করতে বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, মানসিক সংকটে সহায়তা চাওয়া দুর্বলতার নয় বরং শক্তির লক্ষণ। ঘটনাটি এমন এক সময় সামনে এলো যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে ইউএসএস লিঙ্কনের মোতায়েন বারবার বাড়ানো হয়েছিল। দীর্ঘ সময় সমুদ্র অবস্থান এবং রণতরীর ভেতরের অবনতিশীল পরিস্থিতি নিয়ে নাবিকদের মধ্যে চাপ ও উত্তেজনা বাড়ছিল। বিষয়টি নিয়ে মার্কিন ডেমোক্র্যাট সিনেটরদের একটি দল শুনানির দাবিও জানিয়েছিল। শেষ পর্যন্ত ইউএসএস লিঙ্কনের ক্রুদের দায়িত্বে কিছুটা স্বস্তি
স্বস্তি দিতে ইউএসএস জর্জ ওয়াশিংটন চলতি মাসে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। তবে এই ঘটনার মধ্য দিয়ে দীর্ঘমেয়াদী সামরিক মোতায়েনের কারণে মার্কিন নৌ সদস্যদের মানসিক চাপ ও কল্যাণের প্রশ্নটি আবারও সামনে এসেছে। ইরানের পারমাণবিক শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনায় এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তি। দেশটির অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, ভবিষ্যতের পারমাণবিক শিল্পের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে নিউক্লিয়ার ফিউশনকে বিবেচনা করছে তেহরান। রাজধানী তেহরানে জাতীয় সরকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামি বলেন, নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তিতে এগিয়ে যেতে হলে ইরানকে নিজস্ব সক্ষমতা, জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপর নির্ভর করতে হবে। তার বক্তব্যে স্পষ্ট, পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব গবেষণা ও উদ্ভাবনকে আরও শক্তিশালী করতে চায় ইরান। ইসলামি জানান, AEOI এর ইনোভেশন নেটওয়ার্ক ইতোমধ্যে ফিউশন প্রযুক্তি নিয়ে কার্যক্রমকে শুধু প্রযুক্তি প্রদর্শনের পর্যায়ে সীমাবদ্ধ রাখেনি, বরং গবেষণা থেকে সিস্টেম উন্নয়ন এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা তৈরির দিকে এগিয়ে যাচ্ছে দেশটি। নিউক্লিয়ার ফিউশনকে দীর্ঘমেয়াদে তুলনামূলকভাবে পরিচ্ছন্ন ও বিপুল সম্ভাবনাময় জ্বালানি প্রযুক্তি হিসেবে দেখা হয়। তবে এই প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে কার্যকর করার ক্ষেত্রে এখনও বড় ধরনের বৈজ্ঞানিক ও প্রকৌশলগত চ্যালেঞ্জ রয়েছে। ফলে ইরানের এই উদ্যোগ দেশটির পারমাণবিক গবেষণায় দীর্ঘমেয়াদী কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এদিকে অনুষ্ঠানে একটি নন ডিস্ট্রাকটিভ টেস্টিং বা NDT প্রশিক্ষণ কেন্দ্র উদ্ভাবনেরও কথাও জানান ইসলামী। শিল্প কারখানায় যন্ত্রপাতি ও অবকাঠামোর ক্ষতি না করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মান যাচাইয়ের ক্ষেত্রে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ। নতুন প্রশিক্ষণ কেন্দ্রটি শিল্পের গুণগত মান উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে নিউক্লিয়ার ফিউশন গবেষণাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে ইরান ভবিষ্যতের পারমাণবিক শিল্পে নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করার পথে এগোতে চাইছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সংলাপ পুনরুজ্জীবিত করতে আজ তেহরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তেহরানে তিনি ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় উত্তেজনা প্রশমনের উপায় এবং দুই দেশের মধ্যে নতুন করে সংলাপের পরিবেশ তৈরির বিষয়টি গুরুত্ব পাবে। কাতার মনে করে আঞ্চলিক বিরোধ ও সংকট সমাধানের সবচেয়ে কার্যকর পথ হল কূটনীতি। ইরানও জানিয়েছে, আলোচনায় কাতারের মধ্যস্থতা ও বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতা এবং আঞ্চলিক পরিস্থিতি স্থান পাবে। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে চীনের অবস্থানকে স্বাগত জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, চীন ইরানের কৌশলগত অংশীদারিত্ব কারও অনুমতির উপর নির্ভরশীল নয়। তিনি জানান, 2021 সালে স্বাক্ষরিত 25 বছর মেয়াদী সহযোগিতা কর্মসূচির ভিত্তিতে দুই দেশ সম্পর্ক আরও জোরদার করবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের উপর আন্তর্জাতিক আইনের ভিত্তি বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপ করা নিষেধাজ্ঞার বিরোধিতা করে বেইজিং। একই সঙ্গে চীন বলেছে, তারা নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যুক্তরাষ্ট্র 2018 সালে ইরানের পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর চীন ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়। মার্কিন নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও দুই দেশের অর্থনৈতিক ও জ্বালানি বাণিজ্য গত কয়েক বছরে আরও বিস্তৃত হয়েছে। ফলে কাতারের মধ্যস্থতা এবং চীনের সমর্থন দুই দিকই ইরানের কূটনৈতিক অবস্থানকে নতুন মাত্রা দিচ্ছে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে আরও সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ থাকছে আমাদের সন্ধ্যার বুলেটিনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।